বুকের কাছের লাল রঙের ওড়নাটা সরিয়ে আয়নার সামনে বসে আয়েশা নিজেকে প্রত্যক্ষ করছিল। তার গলায়, ঘাড়ে, বক্ষ বিভাজিকার মধ্যবর্তী স্থানে এবং পেটের মাঝ বরাবর দাঁতের ক্ষতের দাগ। কিছুক্ষণ আগে তার তুলোর মতো নরম শরীরটাকে সম্রাট ইচ্ছে মতো দলাই মালাই করেছেন। সম্রাটের সঙ্গে আজ তার বিশেষ দেখাশোনা করার কথা ছিল। এই হারেমে বন্দি এক একটি যৌন দাসীর সাথে এক একদিন মহারাজ বিশেষ কথাবার্তা বলবার জন্যে ডেকে পাঠান। আয়েশা জানত এতদিনের কোমল শরীরটা মহারাজ নিজের চক্ষু দিয়ে প্রত্যক্ষ করেছেন। এখন সময় হয়েছে আত্মবলিদান দেবার। চরম যন্ত্রণার মধ্যেও সুখের চাবিকাঠি খোঁজার চেষ্টা করেছিল আয়েশা সম্রাটের বুকের মাঝখানে, কিন্তু না, তার অঙ্গুলির স্পর্শটাই যেন এক একটা চাবুকের ক্ষতের মতো। সম্রাট নিজে একজন অসুস্থ ব্যক্তি। কামের দিকে যন্ত্রণাটাকে তিনি বেশি পরিমাণে গুরুত্ব দেন, অর্থাৎ তার সাথে রাত্রি জ্ঞাপন করা প্রত্যেকটি রমণী জানে সম্রাটের মধ্যবর্তীতে লুকিয়ে থাকা ওই হিংস্র নরপিশাচটাকে। মখমলের মতো কোমল বিছানায় উজ্জ্বল চাদরের মধ্যে প্রত্যেকটি অনাবৃত রমণীর দেহকে আগে চাবুক দিয়ে আঘাত করেন তিনি। ফর্সা শরীরে আগে ফুটিয়ে তোলেন লাল চাবুকের ক্ষতের স্পষ্ট দাগ এবং সেই ক্ষতের মাঝখানে লাল রক্তের ধারা। যেই রমণীর শরীর যতটা তুলোর মতো নরম, তার শরীরে মাংসপেশি তত পরিমাণেই বেশি। তার বক্ষ, তার নিতম্ব, তার পাতলা কোমর এবং পেট সব কিছুতেই চাবুকের ক্ষত এফোর ওফোর করে দেয় চামড়া। তারপর সেই রমণীকে ওই যন্ত্রণা হাসি মুখে সহ্য করতে হয়। প্রথম প্রথম ব্যাপারটা আয়েশা জানতো না, কিন্তু আজকে যখন এই হারেমের দাসী মল্লিকা, যে সবার থেকে বয়োজ্যেষ্ঠা, যার বয়স প্রায় 50-এর কাছাকাছি, নিজের মাথার লম্বা বেনুনি দুলিয়ে সে যখন উপস্থিত হলো হারেমে বসবাসকারী আরো 5 রমণীদের মাঝখানে, তার ঠোঁটের লাল গাঢ় সেই রঙের ভেতর থেকে তার টকটকে লাল পান খাওয়া জিহ্বা বের করে যখন প্রত্যেকটি কথা দাঁতে দাঁত পিষে উচ্চারণ করছিল, তখন আয়েশা দেখতে পেয়েছিল মল্লিকার শরীরে ফুটে উঠছে একটা পিশাচের দুটি। তার প্রত্যেকটি কথায় বার্তায় ছড়িয়ে পড়ছে একটা অমোঘ আকর্ষণ। শোনো আয়েশা। আয়েশা কে? আয়েশা উঠে দাঁড়ায়। এই বিরাট বড় প্রাসাদের অন্দরমহলে লুকিয়ে রয়েছে সব থেকে বড় নোংরামি। আয়েশা বন্দি আজ অনেকগুলো বছর, কিন্তু এখনো পর্যন্ত তাকে স্পর্শ করেনি সম্রাট। বয়স তার নিতান্তই কম, হয়তো সেই কারণেই। কিন্তু কিছুদিন আগে নদীতে স্নান করতে গিয়ে সম্রাটের চোখে পড়ে আয়েশাকে। সমগ্র নদীর পাশে সেপাইরা দাঁড়িয়ে রয়েছে, স্নান করছে গোনাগুনতি কয়েকটি যৌন দাসী। এরপরে আরো অনেকে আসবে। 7 জনের মাঝখানে প্রস্ফুটিত পদ্মের মতো ফুটেছিল আয়েশা। তার কোকড়ানো চুল, পানপাতার মতো মুখ, জোড়া ভ্রু এবং কোমল শরীরটা সম্পূর্ণ নিবস্ত্র হয়ে যখন জলের মাঝখানে জলকেলি খেলছিল, তখন পদ্ম ফুলের মধ্যে ফুটে থাকা আয়েশাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে দ্যুতিময় পুষ্প। সম্রাট তখন ঘোড়া সাওয়ারি করতে বেরিয়েছিলেন। এছাড়াও দাসীদেরকে নিবস্ত্র দেখতে তিনি সব থেকে বেশি পছন্দ করেন। এখানকার সেনা বাহিনী কারো কাছে এই দাসীরা খুব একটা মান্যতা পায় না। তাদের শরীরটা প্রত্যেকেই চোখ দিয়ে লেহন করে এবং অহরহ রাত্রে সেই চরিত্র এবং সেই দেহটিকে কল্পনা করে বোধহয় নিজেদের হস্তমৈথুনের কাজটি সুসম্পন্ন করে। দাসীদের জীবন তো এমনই হয়। সেইখানেই আয়েশাকে প্রথম তিনি দেখেন। স্বচ্ছ জলের মাঝখানে প্রতিবিম্বের মতো ফুটেছিল আয়েশার শরীরটা। তার বক্ষ বিভাজিকার অমোঘ সৌন্দর্য সম্রাটকে আকর্ষিত করেছিল। আয়েশার সঙ্গে থাকে ইন্দুমতি, যে তার খুব কাছের বন্ধু। ইন্দুমতি কদিন আগে অসুস্থ হয়ে পড়েছে। কোন এক বিষাক্ত কীটের দংশনে তার গোপন কুঞ্জে প্রবল ঘায়ের ক্ষত হয়েছে। বৈদ্য আসছে, তাকে চিকিৎসা করছে এবং প্রয়োজনীয় পথ্য দিয়ে যাচ্ছে।
তাকে আলাদা ঘরে রাখা হয়েছে, তাই ইদানিং দেখা হয় না খুব একটা ইন্দুর সাথে। সেই দিনই আয়েশা বুঝতে পেরেছিল, সম্রাট যখন ঘোড়ায় করে বসে চক্ষু রেখে তার শরীরটাকে দেখছিল, তখনই ভয় পেয়েছিল আয়েশা। পাশে দাঁড়িয়ে থাকা আয়েশার থেকে বয়সে অনেকটাই বড় একজন দাসী এসে বলেছিল, হয়ে গেল ভাই, তোর সর্বনাশের দিন খুব শিগগিরই। পার্শ্ব দাসীর মধ্যে তোকে বোধহয় এতদিন সম্রাটের চোখে পড়েনি, কিন্তু আজ উনি নিজে দেখে গেলেন। চরম যন্ত্রণা রে, চরম যন্ত্রণা। হারেমের বন্দীদের কোনো শান্তি নেই রে। তখনও আয়েশা বুঝতে পারেনি। এরপরে ঠিক দিন সাতেক পর যখন মল্লিকা এসে খবরটা দিল, চলো রানীর মতো তোমার সাজিয়ে দি, আয়েশা আর 5 জনের সঙ্গে বসেছিল। উঠে বলল, আমাকে কি করতে হবে? ও বাবা, আজকে তোমাকে সম্রাট ডেকেছেন, তোমার সঙ্গে গল্প করবেন গো। আয়েশা গল্প করার শব্দটার অর্থ ভালো করেই বুঝতে পারে, হেসে বলেছিল, গল্প। অন্যান্য প্রত্যেকটি দাসীর মুখে একটা ভয় ফুটে ওঠে, কিন্তু ওই মল্লিকা দাসী ওনার গলার কাছে হয়ে থাকা একটা খতের ওপরে হাত বুলিয়ে বুলিয়ে বলে, গপ্প, সারা জীবন যেই দাগ শত ঘষলেও উঠবে না। এরপরে আয়েশা তাকে অনুসরণ করতে করতে এগিয়ে যায় সেই কক্ষে, যেখানে প্রচুর পরিমাণে গয়না রয়েছে আরও নানান রকমের সুসজ্জিত বস্ত্র। তা দিয়ে পরিপূর্ণভাবে আয়েশাকে নিজের হাতে সাজিয়ে দেয় মল্লিকা। শরীরের কোনায় কোনায় গুঁজে দেয় পুষ্প মল্লিকা আর বিভিন্ন রকমের আতরের গন্ধ। আয়েশা নিজের শরীরের গন্ধটা নিজেই বুঝতে পারছে। শাহনাজাবাদ মুঘল সাম্রাজ্যের এক অন্যতম প্রাচুর্যময় শহর। এই শহরের কেন্দ্রবিন্দুতেই অবস্থান সম্রাটের রাজপ্রাসাদের, যেখানে আলোকিত হলঘর আর মনোরম উদ্যান, আর রয়েছে হারেম। সম্রাটের হারেমে যেখানে অসংখ্য রমণী বাস করে, তাদের মধ্যেই আয়েশা অন্যতম। আয়েশা ছিল অতি সাধারণ ঘরের মেয়ে। গ্রামের ছোট্ট বাড়িতে তার শৈশব কাটে। যখন সে এই 7-8 বছরে, তখন সম্রাটের সাথে প্রবল যুদ্ধ হয় এই ছোট্ট গ্রামটা। যুদ্ধের সময় ওদের ভালো সম্রাট রাজা মল্লার আহত হন এবং এখানে মুঘল সম্রাটের আগমন ঘটে। প্রথম গ্রামে শান্তি বিরাজমান থাকলেও যুদ্ধের সময় এই গ্রাম আক্রমণ করা হলে গ্রামের সমস্ত মেয়েদেরকে ধরে হারেমে বিক্রি করা হয়। তাদের মধ্যে আয়েশা অন্যতম। সে ছিল গ্রামের পুরোহিতের একমাত্র আদরের দুলালি। যখন তার বাবা মার বুক থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, তখন সে দেখেছিল তার বাবা মায়ের নিষ্প্রাণ চোখ দুটো থেকে বাড়ি ধারা ঝরেই চলেছে, কিন্তু মুখে কোনো বাক্য ব্যয় তারা করতে পারছেন না, কারণ কথা বললেই নির্ঘাত মৃত্যু। সম্রাটের প্রহরীরা স্বয়ং যেন দাস হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই মৃত্যুদূতের। এই সময় হারেমের জীবনে এদেরকে রপ্ত করা হয়। হারেমের জীবন ভীষণ কঠিন। প্রথম এসে আয়েশা ঠিকঠাক খাবার খেতে পারতো না, কারণ এখানকার প্রত্যেকটি সুন্দরীদের শরীর ঠিক রাখার জন্যে খাওয়ারও অনেক পরিবর্তন আছে। আর 5টা সম্রাট এবং সম্রাটের স্ত্রীরা যা খাদ্যদ্রব্যাদি গ্রহণ করে, তাদের থেকে অনেকটাই নিকৃষ্ট পরিমাণের আয়োজন হয় এদের খাবারের। প্রতিদিন লিমিটেড খেতে দেওয়া হয় এবং প্রত্যেক দিন 7 সকালে ঘুম থেকে তোলা হয় যোগা করার জন্য। পার্থিব সৌন্দর্যকে বজায় রাখার জন্য যোগ ব্যায়াম অত্যন্ত জরুরি। ছোটবেলায় মায়ের কোলের মাঝখানে ঘুমিয়ে থাকা আয়েশা প্রথম এসে প্রচুর চোখের জল ফেলেছে। তারপর কঠোর নিয়ম কানুনগুলোকে মানতে বাধ্য হয়েছে। ওদের জীবনের সব কিছু নির্ধারণ করে এখানকার সম্রাট, ওনার ইচ্ছে মতো। তার মনে গভীর দুঃখ বাসা বেঁধেছিল। আয়েশার স্বাধীনতা হরণ করা হয়েছিল আর তার স্বপ্নগুলোকে চুরমার করে দেওয়া হয়েছিল, তবুও কিছুই করার ছিল না। আয়েশা সেজে গুজে হেলে দুলে এগিয়ে চলেছে সম্রাটের অন্দরমহলের দিকে। সম্রাট এতদিন পর তাকে ডেকেছে। সম্রাট শাহানূর হারেম পরিদর্শন করতে বেরিয়েছেন। আয়েশার বাহ্যিক সৌন্দর্য তাকে কাছে রাখার জন্য আরো বেশি করে প্রলুব্ধ করে। সম্রাট, আজকে আপনি আমাকে ডেকেছেন আমার সাথে গল্প করবেন বলে। সম্রাটের নিকটবর্তী হয় সে।
আয়েশার জীবনে নতুন মোড় আসতে শুরু করেছিল আজকে রাতের পরের ঘটনা। দাসী, সে একজন বিশেষ দাসী। সম্রাট কাছাকাছি আসে আয়েশার। আয়েশার শরীরটা অস্থির করতে শুরু করে। তার সারা চোখে মুখে যে স্বাধীনতার তৃষ্ণার্ত পিপাসা ছিল সেইটাও এখন একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। ফতেমা, ফতেমা! ফতেমা হারেমের একজন বৃদ্ধ দাসী। সে আয়েশাকে শিখিয়েছে এখানকার নিয়ম কানুন এবং এখানে অবস্থান করতে গেলে তাকে ঠিক কি কি করতে হবে সবটাই। জি হুজুর, তুমি একে শিখিয়ে পড়িয়ে আনোনি? আগে হুজুর, এ তো আমার কাছে ছিল না, ওর দায়িত্বে ছিল মল্লিকা। মল্লিকা? তাই বলি, ঠিকঠাক শিখিয়ে পড়িয়ে পাঠায়নি, ঠিকঠাক পোশাকটা পর্যন্ত পরায়নি। আর চাবুকটা কোথায়? চাবুক শব্দটা শুনেই আয়েশার বুকের ভেতরটা ভয়ের চোটে কেঁপে ওঠে। চাবুক? সম্রাট, চাবুক দিয়ে কি হবে? ফতেমা, একে শিখিয়ে পড়িয়ে দাও। আপনি আপনি আমার সঙ্গে আসুন। ফতেমা বেশ নম্রতার সঙ্গে আয়েশাকে ডাকে। এখানে থাকতে গেলে সম্রাটের মন মর্জি মতো চলতে হবে। সম্রাটের মুখে মুখে তর্ক করা যাবে না, তাহলেই আর জীবন থাকবে না। ইন্দুর কথা মনে আছে তো? সে সম্রাটের কথা মতো চলেনি। তার শরীরে এমন ক্ষতের সৃষ্টি করেছে সম্রাট, যা ঠিক হবার নয়। ইন্দুর শরীরে পোকা ধরেছে। হ্যাঁ, চিৎকার করে ওঠে আয়েশা। সে কি? আমি তো সেই দিন ওর সাথে কথা বললাম, ও আমার সঙ্গে নাইতে গিয়েছিল। সেসব এখন অতীত। বর্তমানে ইন্দু জীবন মরণের সঙ্গে লড়াই করছে। এইসব কথা পাঁচকান না হওয়াই ভালো। সম্রাট যা বলছে, যেমন বলছে তেমন করেই সবটা করুন। আয়েশা আবার সম্রাটের কাছে আসে। সম্রাট ইতিমধ্যেই ওনার পালঙ্কে বসে পড়েছেন। আয়েশা ওনার চোখের চাহনি মতোই একটি একটি করে শরীর থেকে বস্ত্র সরাতে শুরু করে। সম্রাটের মুখে হাসি ফোটে। ফতেমা হাতে একটা বিরাট বড় চাবুক ধরিয়ে দিয়ে গেছে। আয়েশার একটু একটু করে ভয় হচ্ছে, এই চাবুকটা ঠিক কি কাজে লাগতে পারে, কিন্তু সেই যন্ত্রণার কথা ভাবতেই পারছে না। কিছুক্ষণ পর সম্রাট তাকে হাত ধরে কাছে টানে। প্রথম কোনো পুরুষের শরীরে নিজেকে লেপ্টে থাকতে দেখে তৃপ্তির নিঃশ্বাস কিন্তু আয়েশার বুক থেকে বেরোয় না। আতঙ্ক কাজ করছে তার সমস্ত শরীর জুড়ে। সম্রাট তার দেহটাকে ইচ্ছা মতো হাতে স্পর্শ করে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। তারপর পড়ে থাকা চাবুকটাকে তুলে নিয়ে এলো পাথারি কয়েকবার মেঝের মধ্যে শক্ত করে বাড়ি মেরে আয়েশার শরীরে সর্বপ্রথম আঘাত করে তার সুন্দর ভারী নিতম্বে। আয়েশা চিৎকার করে উঠলে ফতেমা আবার সেখানে এসে হাজির হয়। নিবস্ত্র শরীরটাকে ঢাকার জন্য আয়েশা বিছানার চাদরটাকেই শরীরে জড়ানোর চেষ্টা করে, কিন্তু এইটা ওর বাড়ির বিছানা নয়, এ তো সম্রাটের হাতির দাঁতের পালঙ্ক, যেখানে চাদরটা পালঙ্কের সঙ্গে সরাসরি একেবারে শক্তপোক্তভাবে বাঁধা। নরম গদির মতো তুলতুলে বিছানায় আয়েশার শরীর থেকে টপ টপ করে ঝরে পড়া রক্তবিন্দু সম্রাটের মুখের মধ্যে প্রবল হাসি ফোটায়। তিনি হেসে ওঠেন এবং গোটা অন্দরমহল জুড়ে সেই হাসি যেন ছড়িয়ে পড়ে আকাশ বাতাস ভেদ করে। ফতেমা এসে দাঁড়ায় দরজার সামনে। বিরাট বড় দরজার কোনো ফটক নেই, রয়েছে ভারী পর্দা, এবং পর্দার আড়ালে সেই প্রতিবিম্ব দেখেই আয়েশা বুঝতে পারে এটা বৃদ্ধ ফতেমা। এই ঘরের মধ্যে রয়েছে অসংখ্য রকমের জানালা, ছোট বড় সব, কিন্তু সবটাতেই রয়েছে বড় বড় পর্দা, যেন বাইরের আলো এবং ভেতরের আলো ঘরের মধ্যে প্রবেশ করে একটা মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে, এবং সেই মায়া কাননের মধ্যেই নিবদ্ধ হতে চায় দুটো নগ্ন দেহের মলিনতা। চিৎকার করে লাভ নেই, আপনি যতটা যন্ত্রণা সহ্য করবেন তত আপনার পক্ষে ভালো, বলে গেল সেই বৃদ্ধ ফতেমা। আয়েশা সেই পর্দার আড়ালেই বুঝতে পারল ফতেমা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। বোধহয় বহু বছর আগে এই সম্রাটেরই পূর্বপুরুষ ফতেমাকেও ঠিক এইভাবেই ক্ষতবিক্ষত করেছিল। হয়তো কোনো একটা দাগ তার পায়ে লেগেছে, যেই কারণে সে আজীবন খুঁড়ি হয়ে গিয়েছে। এরপরে আয়েশা দাঁতে দাঁত চেপে সহ্য করে সেই চাবুকের বাড়ি। আয়েশা বুঝতে পারে সে চিৎকার না করলে সম্রাট তাকে বেশি আঘাত করবে না, চিৎকার করলেই সম্রাটের মধ্যে পৌরুষত্ব 10 গুণ বেশি জাগরিত হবে, এবং সেই চিৎকারটাই ওনাকে কাম পিপাসু করে তুলবে। এরপরে সম্রাট নিজে যখন আয়েশার ওপরে ঝাঁপিয়ে পড়ে, আয়েশার যন্ত্রণা ওই আঘাতের থেকে অনেকটাই কম বলে মনে হয়। আয়নার সামনে বসে চোখ থেকে টপটপ করে জল ফেলছে আয়েশা। তার পরিচয় এখন বদলে গিয়েছে। হারেমের অবস্থায় সে এখন পরিপূর্ণভাবে যৌন দাসীতে পরিণত হয়েছে। ছুটতে ছুটতে
একজন সৈনিক এসে উপস্থিত হয়। হারেমের বন্দি প্রত্যেকটি মেয়ের জন্য আলাদা করে কক্ষ আছে, থাকার জন্য যথেষ্ট বড়। আয়েশাকে কিছুক্ষণ আগেই সম্রাটের দেহরক্ষী এখানে ছেড়ে দিয়ে গিয়েছে এবং তার চোখের থেকে ফোঁটা বেরোনো জলের বিন্দু আয়েশাকে কোনো রকমভাবেই তার মনকে দীপ্ত করতে পারেনি। তার চোখে মুখে তখন ছিল চরম হিংস্রতা এবং সেই দেহরক্ষীর প্রতি ছিল চরম ঘৃণা। সে বলতে চাইছিল, ছি, আপনারা রুখে দাঁড়ালেই তো এই সম্রাটের মৃত্যু অনিবার্য, কিন্তু আপনারা চুপ করে সহ্য করছেন এনার পাশবিক অত্যাচার এবং আমাদেরকেও। কে কে আয়েশা এতক্ষণ আয়নার সামনে তার নগ্ন শরীরটাকে পরিদর্শন করছিল। হঠাৎ করেই তার দরজার আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা ভয় পেয়ে যায়। আজকের রাতটাকে সে চিরদিনের মতো ভুলে যেতে চায়, কিন্তু কে? আয়েশা, আয়েশা, আমি আরমান। আরমান, তুমি এসেছো? আয়েশার বন্দি জীবনে সম্রাটের প্রধান সুরক্ষা কর্মী আরমান আয়েশার ভালোবাসা। সে খুব সাহসী এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। তাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠেছিল। আয়েশা ফুল তুলতে গিয়েছিল। এখানে সম্রাটের 51টা নিজের স্ত্রী রয়েছে বিবাহিত, আর রয়েছে 500 জন হারেমের দাসী, কিন্তু প্রত্যেকেরই রয়েছে দেবতা পুজো করার অধিকার। ভোরবেলা উঠে নিজেদের যোগব্যায়াম সারার পর একদিন ফুল তুলতে গিয়েই দেখা হয়েছিল আরমানের সাথে। আরমান নিজেও শরীর চর্চা করছিল। আয়েশা ফুলের সাজি হাতে নিয়ে এগিয়ে গিয়েছিল ওই সৈন্যদের কক্ষশালায়। সেইখানেই প্রথম, আরে এখানে আপনি, কথাটা বলেছিল আরমান। আপনি আমাকে চেনেন? সম্রাটের দাসীদের সবাই চেনে। আপনি এখানে কি করছেন? দেখতে এলাম, সম্রাটের সুরক্ষা কর্মীকে দেখতে এলাম। আপনার জন্যই তো সম্রাট শাহানুর এখনো পর্যন্ত টিকে আছে। না না, সেটা কথা নয়। আরমান একটি সাদা রঙের ধুতি জড়িয়ে নিয়ে গায়ে এবং গায়ের ওপরে একটা হালকা চাদর দিয়ে এগিয়ে আসে আয়েশার দিকে। এতক্ষণ ধরে শরীরচর্চা করার জন্য তার ঘরমাক্ত পুরুষালী শরীরটা গায়ে জড়িয়ে থাকা চাদরেও বাদ মানছে না। আয়েশা বলে, আপনারা পারেন না এনার বিরুদ্ধে লড়তে? কারো ক্ষমতা নেই। পাঁচটি রাজ্য জুড়ে ইনি রয়েছে, সব জায়গাতেই এনার ঘাঁটি রয়েছে। তাছাড়া বর্তমানে ইনি অনেকটা শক্তিশালী। আসন্ন এই সামনের কয়েক মাসের মধ্যে আরও একটি দেশে আক্রমণ করতে বদ্ধপরিকর। সেই কারণেই আমরা নিজেদেরকে প্রস্তুত করছি। আর আমরা, আমাদের জীবনটা যে একদম শেষ হয়ে যাচ্ছে, আপনারা কি সেগুলো বোঝেন না? মাফ করবেন, আপনি একা না, আপনার সঙ্গে আরও 500 জন রয়েছে। হ্যাঁ, প্রত্যেকেরই তো জীবনে ভাব, ভালোবাসা, আকাঙ্ক্ষা বলে কিছু থেকে থাকতে পারে। যৌন দাসী হয়ে তো আর সারা জীবন বেঁচে থাকা যায় না। আরমান চুপ করে তাকিয়েছিল আয়েশার দিকে চেয়ে। সে খুবই ভালো একটি ছেলে, কিন্তু যুদ্ধের কারণে তার বাবা মা নিজে আত্মবলিদান দিয়েছে সম্রাটের চরণে। নিজেদের গলায় নিজেরাই ছুরি চালিয়ে দিয়েছিল। আরমান তখন নিতান্ত শিশু, তাই তাকে সম্রাট মারতে পারেনি, খাইয়ে পড়িয়ে বড় করেছে। আরমান বলে, মাফ করবেন, আমার একুলে ওকুলে কেউ নেই, আমি একা। সম্রাট আমার সব, তিনি আমাকে জীবন দান করেছেন। ওনার খেয়ে পড়ে আমি বেঁচে রয়েছি, নুন খেয়ে নেমখারামি আমি করতে পারবো না। আয়েশা হেসে বলে, প্রত্যেক দিন রাতে একটি করে নারীর যৌন পিপাসা যখন সম্রাট নিজে মেটায়, তার মধ্যে বুঝি আপনাদের পুরুষত্ব লুকিয়ে থাকে? কথাটা বলে আয়েশা হেঁটে চলে যায়। তারপর থেকেই একটু একটু করে আরমানের সঙ্গে তার পরিচয়। আয়েশা যেখানে থাকতো সেই দুর্গের চূড়ো থেকে দাঁড়ালে সরাসরি আরমানের কক্ষ দেখা যায়। এইভাবেই চোখে চোখে ইশারা, কথাবার্তা, একে অপরের প্রতি অনুভব কবে যেন একটু একটু করে ভালোবাসায় পরিণত হয়। ওরা দুইজনে পালাবার পরিকল্পনা করেছিল, কিন্তু হারেম থেকে পালিয়ে যাওয়া মানে স্বয়ং সম্রাটের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, যেটা এই মুহূর্তে পেরে উঠবে না আরমান নিজে। তোমার খুব ব্যথা লেগেছে না আয়েশা? আরমান ঢুকে পড়ে আয়েশার কক্ষে এবং তার শক্ত পুরুষালী শরীর দিয়ে আয়েশাকে জড়িয়ে ধরতে যাবে। আয়েশা বলে, যন্ত্রণা, সারা শরীরে আমার কত যন্ত্রণা, আমাকে এইভাবে কাছে টেনো না আরমান, আমি তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো না। দেখি তোমার সারা শরীরে দাগ, রক্তপাত হচ্ছে, এক্ষুনি বৈদ্যের কাছে যেতে হবে। না, এই রক্তপাত কোনোদিন মেটার নয়। ইন্দু মৃত্যুশয্যায় ভুগছে। কি? হ্যাঁ, আমি আজকে শুনেছি ফাতেমা বিবির কাছে ইন্দু মৃত্যুশয্যায়। আচ্ছা, ফাতেমা বিবির কি? ফাতেমা বিবি এখানে রন্ধনের জন্য এসেছিল, ওর স্বামী পুত্র সব ছিল,
কিন্তু ফতেমা বিবির অপার্থিব সৌন্দর্যতা সম্রাটকে এতটাই লালায়িত করে যে সম্রাটের ঠাকুরদা ফতেমা বিবিকে চিরদিনের জন্য এখানে বন্দি করে। এখানে কি স্বেচ্ছায় কারো কারো ঘোরার সাধ্য নেই? না না আয়েশা, আমি চেষ্টা করছি কিভাবে এখান থেকে তোমাকে উদ্ধার করা যায়। আমি ভেবেছিলাম আগামী 7 দিনের মধ্যে, কিন্তু 7 দিনের মধ্যেই আমার সর্বস্ব নষ্ট হয়ে গেল আরমান। এখন আমি এই মুখ তোমায় কি করে দেখাবো? কি করে আমি তোমার হয়ে জীবনে ধরা দেব? আমি যে নষ্ট হয়ে গিয়েছি। আরমান আয়েশাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, বলে, এতদিন পর্যন্ত আমার নিজেরই বেঁচে থাকার সেরকম কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা মা সম্রাটের সামনে আত্মবলিদান দিয়েছিলেন সম্রাটের দাসত্ব স্বীকার করবেন না বলে। আমার মা খুব সুন্দরী ছিলেন, সম্রাট তাকেও বলেছিলেন, কিন্তু মা নিজের গলায় ছুরি চালাতেই বাবাও মায়ের হাত থেকে ছুরিটাকে নিয়ে নিজের গলায় চালায়। দুটো দেহ একসঙ্গে থরথর করে কাঁপতে কাঁপতে নিঃশ্বাস ত্যাগ করে আয়েশা। আমার তখন কিচ্ছু করার ছিল না, আমি তখন 5 বছরের শিশু। মা বাবা কেন কাঁপছে সেটাই তখন আমার কাছে প্রধান বিচার্য বিষয়। মা বাবা যে মৃত্যুসজ্জায় সেটা আমার পরিকল্পনার বাইরে। আমাকে তখন এই ফতেমা বিবি নিজের ছেলের মতো বড় করে। ওনার পুত্রকে স্বামীকে নিজের হাতে খুন করেছিল সম্রাটের ঠাকুরদা। উনি তখন বছর 75-এর বুড়ো, তা সত্ত্বেও শরীরের রসের ধারা যেন অবিক্ষয় ঝরঝর করে ঝরছে। এরপরে এই প্রাসাদে লুকিয়ে রয়েছে আরো অনেক অনেক আমার মতো সৈনিকের জীবনাবায়ুর ইতিহাস। কিন্তু আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা শপথ বাক্যে বদ্ধপরিকর। যেই সম্রাটের নুন খেয়ে আমাদের জীবনযাপন হচ্ছে, যিনি আমাদের থাকার জন্য ঘর দিয়েছেন, পড়ার জন্য বস্ত্র দিয়েছেন, প্রয়োজনীয় অর্থ দিয়েছেন, তার সাথে বেঈমানি, তাহলে আমাকে ছাড়ো। আমাকে কেন মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছ তুমি? আমার জীবন হারামের যৌন দাসী হিসাবে আমি সেই হিসাবেই আজীবন কাটাবো। আজকে আমি চাবুকের প্রবল ধর্ষণ স্বীকার করেছি। চাবুক? হ্যাঁ, তোমাদের সম্রাট একটা নগ্ন পিপাসুক কামি। ওনার শরীরে পিশাচ ভর্তি। উনি সর্বপ্রথম শরীরে আঘাত করে ব্যথা সৃষ্টি করে। সেই ক্ষতর সঙ্গে যদি রমণী চিৎকার করে, তাহলে ওনার পিপাসা 10 গুণ জাগরিত হয়। ইন্দু নাকি ওনার সঙ্গে সহমত পোষণ করেনি, সে চিৎকার করছিল, তাই তার গোপন কুঞ্জে উনি এমন আঘাত করেছেন যে ইন্দুর শরীরে এখন পোকা সৃষ্টি হয়েছে। আমার তো মনে হচ্ছে হয়তো কোনো পোকার বশতে উনি জোর করে সেখানে। আয়েশা, আমি আর শুনতে পাচ্ছি না। না, তোমাকে শুনতে হবে। তোমরা পুরুষ, ধিক্কার দিতে হয় তোমাদের। তোমরাই তো পারো একত্রিত হয়ে এই সম্রাট শাহানুরকে হত্যা করতে। পারো না? আরমান চুপ করে তাকিয়ে থাকে আয়েশার দিকে। আয়েশা তার শরীরের কোমল বস্ত্রটাকে সরিয়ে দিয়ে বলে, দেখো আমার দিকে তাকিয়ে দেখো, আমার শরীরে আরো কত ক্ষত হবে। আর তুমি আমার ভালোবাসার পুরুষ, এমন পুরুষ যে কিনা তার নিজের ভালোবাসার ছবি সম্রাটের বিপক্ষে যেতে পারে না। সেই পুরুষ যার পুরুষত্বে আমি ঘৃণা করি বলে আয়েশা তার পালঙ্কের উপর হয়ে শুয়ে কান্না করতে থাকে। আরমান এগিয়ে আসে, আয়েশার নগ্ন শরীরটার উপরে চাদরটা আস্তে করে জড়িয়ে দেয় এবং ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সম্রাট ঘোষণা করলেন তিনি কিছুদিনের জন্য এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছেন। সঙ্গে যাচ্ছে তার 50টি রানী এবং 500 জন হারেমের বন্দীকে এই কদিনের জন্য তিনি মুক্ত দিয়েছেন। মানে তারা ইচ্ছা করলে নগরে ঘুরে বেড়াতে পারে, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে সৈনিকরা থাকবে তাদের দেখাশোনা করার জন্যে। নগরে যত্রতত্র পরিভ্রমণ এবং নিজেদের মতো জীবনযাপন কটা দিনের জন্য। তারপর তো ফিরে এসে আবার সেই ভাবতেই পারে না কেউ। সম্রাটের হাতি যখন চলে যায়, তখন প্রত্যেকটি হারেমের দাসীর মধ্যে বেঁচে থাকার প্রাণবায়ু ফিরে আসে। হুল্লার ওঠে, চিৎকার ওঠে, সবাই মিলে যেন এতদিন পরে একটা তীব্র সুন্দর নিঃশ্বাস নিতে পারছে। বুক ভরা শ্বাস, যেই শ্বাসে কোনো প্রতিকূলতা নেই। সেই দিন রাতে আরমান আসে আয়েশার ঘরে। কে কি তুমি আবার এসেছো তোমার কাপুরুষতা নিয়ে? আমি তোমার সঙ্গে কোথাও যেতে চাই না। যে মানুষ তার ভালোবাসার মানুষটিকে নিজের হাতে সঁপে দেয়, অমন একটা কাম পিশাচি, নর পিশাচি এক সম্রাটের হাতে, যার বাবা মা নিহত হয়েছে, তা সত্ত্বেও সম্রাটের প্রতি যার অপার্থিব স্নেহ ভালোবাসা এবং কর্তব্য পরায়ণতা, সেই সম্রাটের। আরমান জড়িয়ে ধরে আয়েশাকে, বুকের মাঝখানে নিয়ে বলে, আজই আমরা পালাবো। হ্যাঁ, আজই আমরা পালাবো। দেখো, পুরো রাজপ্রাসাদ এখন ঘুমে আচ্ছন্ন। হ্যাঁ, আমি আর তুমি এক্ষুনি পালাবো। আর শোনো, শুধু আমি নয়, আমি ইন্দুকেও সঙ্গে নেব। ইন্দুকে আমার বন্ধু রতন কুমার ভালোবাসে। সে বলেছে এই রাজ্যের বাইরে অন্য রাজ্যে নিয়ে গিয়ে। কিন্তু তুমি যে বললে 5টি রাজ্য সম্রাটের অধীনে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকেই সম্রাটের হাত থেকে বাঁচতে চায়। আমাদের এখন একটি শক্তপোক্ত বাহিনী তৈরি করতে হবে আয়েশা, যে কিনা সম্রাট শাহানুরের বিরুদ্ধে যুদ্ধ করবে।
এবং এবং এই যুদ্ধে হেরে যেতেও কোনো দুঃখ নেই। এত নৃশংস অত্যাচার সহ্য করার থেকে পালিয়ে যাওয়া অনেক ভালো। কিন্তু বিপদের মুখোমুখি হব যে আমরা, না, আমরা বিপদের মুখোমুখি হব না। আমরা হারেমের সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পালাবো। জানি এই পথ অনেক বিপদ সংকুল, অনেক সুরক্ষা কর্মীরা আমাদেরকে ধাওয়া করতে পারে, কিন্তু কিন্তু এটা যে আমাদের করতেই হবে। জীবনকে বাজি রেখে আমাদের এটা করতে হবে। তুমি তুমি পারবে না? পারবো, আমি পারবো। তুমি যদি আমার সঙ্গে থাকো আরমান, আমি নিশ্চয়ই নিশ্চয়ই আস্তে শুনতে পাবে। এমন সময় আয়েশা দেখতে পায় তার দরজার সামনে আরো একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে। বলে আরমান। আস্তে আস্তে এসে পা বাড়িয়ে এগিয়ে যায় এবং পর্দা সরাতেই দেখতে পায় ফতিমা বিবি দাঁড়িয়ে রয়েছে। হাতে তার রয়েছে লম্বা দুটো তলোয়ার। তিনি সাহস নিয়ে বললেন, আর দেরি করো না বাবা, এবার বেরিয়ে যাও। কিন্তু আমি আমি তোমাকে বিপদে রেখে আমি তোমাকে বিপদে রেখে কি করে যাই? ছোট থেকে তোমাকেই মাই হিসাবে জেনেছি। আমার কথা চিন্তা করতে হবে না বাপ। আমার ছেলেকে, আমার স্বামীকে নিজের চোখের সামনে মরতে দেখেছি। সেই থেকে বেঁচে থাকার ইচ্ছে আমার ফুরিয়ে গিয়েছে। তোমাদের মাঝে আমি দেখতে পাই, তোমাদের মাঝে আবার আমার ছেলেটা জন্মাবে, সুস্থ সবল হবে আমার রাসূল। তোমরা পালাও পালাও। ফতেমা বিবির হাত থেকে তলোয়ার দুটো নিয়ে নিজেদেরকে পরিপাটি করে গুছিয়ে নিয়ে আয়েশা এবং আরমান যেই বেরোবে, সঙ্গে সঙ্গে হারেমে উপস্থিত আরো অন্যান্য দেহরক্ষীরা যেন জানতে পেরে যায়। তবে প্রত্যেকেই আজকে এই নিষিদ্ধ কাজটা করার জন্যেই মানসিক দিক থেকে বোধহয় প্রস্তুত। কে কে ওখানে? বলে এক সুরক্ষা কর্মী। পেছন ঘুরে আরমান বলে, আমি। তুই তুই এত রাতে? তোর তো হারামে কাজ নেই। আমি এসেছিলাম, আমার তলোয়ারটা ফেলে গিয়েছিলাম। কার কাছে? ফতেমা বিবির কাছে। ও ঠিক আছে, যা। ওটাকে? আমার বন্ধু রতন কুমার। ও ঠিক আছে। কিন্তু আয়েশার নুপুরের ধ্বনি, এইটা তো আর রতন কুমারের হতে পারে না। দাঁড়া! বুঝতে পারে আরমান বিপদ এবার সামনে। আয়েশা এক দণ্ড তুমি দাঁড়াবে না, দৌড়ো দৌড়ো। প্রাসাদের দরজা তখনও খোলা, প্রহরীরা সকলেই জাগরিত। হারেমে বিশেষ রকমভাবে পাহারা দেওয়া হয়। হারেমের প্রধান ফাটক পেরিয়ে গেলে আরো 4টে ফাটক পেরোনোর পর রাজ্যের শেষ সীমানার দুর্গ, এবং সেই দুর্গের চূড়া পার করার পরে রাজ্য থেকে বেরোনো সম্ভব। এই সামনের 4টি দরজা যেন শত আলোকবর্ষ দূরে অবস্থান করছে। ওদের পেছনে অসংখ্য প্রহরীরা দৌড়চ্ছে। সামনে থেকে যা, বললেন সেই প্রহরীটি যে তাড়া করেছে এই মুহূর্তে আরমান এবং আয়েশাকে। তার কথা মাফিক অন্যান্য প্রহরীরাও প্রত্যেকে দৌড়ে দৌড়ে আগিয়ে যায়। হঠাৎ করেই সামনে এসে উপস্থিত হয় রতন কুমার। তার হাতে তলোয়ার এবং তার পাশে অসুস্থ ইন্দু। তার শরীরেও যেন এখন বেঁচে থাকার সমস্ত রকম কৌশল এবং আশা উপস্থিত হয়েছে। বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ইন্দুর এখন তাই অবস্থা। আমাদের পালালে হবে না আয়েশা, এক দণ্ড পা রাখা যাবে না। আমরা সবে একটি ফটক পার করেছি, 4টে ফটক পেরোনোর পরে দুর্গে পৌঁছাতে হবে। তারপর কিন্তু ইন্দু তুই কি পারবি? আমায় পারতে হবে। আমার নিজের জন্য না হলেও আমাকে রতন কুমারের জন্য পারতে হবে। অসম্ভব প্রাণশক্তি ফিরে এসেছে ইন্দুর মধ্যে। ওরা সকলে মিলে দৌড়চ্ছে। রতন কুমার তলোয়ার নিয়ে আক্রমণ করে কয়েকজন সৈনিকের ওপরে। এলো পাথারি তলোয়ার চালায় ওরা দুইজন, এবং আরমানও তার সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে সাহায্য করে। নারী মূর্তি দুটো মাঝখানে রেখে ওরা দুইজন দুই দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে সকলের হাত থেকে রক্ষা করছে। আনন্দের অশ্রু বেরিয়ে আসে আয়েশার চোখ থেকে। ইন্দু শরীরটা জ্বলে পড়ছিল, আয়েশা তাকে ধরে ফেলে। বেশ কয়েকজন সৈনিককে ক্ষতবিক্ষত করার পর আবার প্রেমিক যুগল ফটক পেরোতে শুরু করে। দেখতে দেখতে সমস্ত বাধা বিপত্তি পার করে ওরা 4টে ফটক পার করে এগিয়ে চলে। এরপরে আসে দুর্গের পালা। দুর্গে পাহারা দিচ্ছে সেই প্রহরী যার চক্ষু সব সময় চারিদিকের জন্য খোলা থাকে, যিনি কোনো সময় ঘুমন না, আর না ঘুমিয়ে বোধহয় তার চক্ষু এবং মস্তিষ্ক শিখে গিয়েছে। একই আরমান, তুই এখানে? রতন কুমার ওইদিকে। কথা বলার সময় দেয় না তারা সেই প্রহরীকে। প্রহরীর সঙ্গে ছিল আরো কয়েকজন। প্রত্যেকের গলায় তারা বসিয়ে দেয় তাদের হাতের তলোয়ার, এবং প্রত্যেকের মুন্ডু খসে পড়ে দুর্গের এদিক ওদিকের প্রাচীরের বাইরে। তারপর প্রেমিক যুগলরা ছুটে চলে এমন কোনো স্থানে যেখানে সম্রাটের কালো ছায়া কোথাও পৌঁছাবে না। কতক্ষণ দৌড়িয়েছে ওরা কেউ জানে না। তবে শেষ পর্যন্ত পালিয়ে দূরবর্তী গ্রামে আশ্রয় নেয় তারা। নতুন করে বাঁচতে গেলে নতুন করে নিজেদেরকে গড়তে হবে। আয়েশা, সমগ্র রকম প্রসাধনী তুমি ত্যাগ করো, কিচ্ছু করবে না। তুমি আমার স্ত্রী, আজই তোমাকে আমি স্ত্রী রূপে বরণ করবো। কিন্তু কি আমায় বলো? অনেক দেরি করে ফেলেছো আরমান,
আমি সম্রাটের সন্তানকে গর্ভে ধারণ করে ফেলেছি। কি? হ্যাঁ, সেই দিনের নৃশংস অত্যাচারের ফল, কুমারীর কলঙ্ক। কিন্তু কিন্তু তা কি করে হয়? তা কি করে হয় আমি জানি না, তবে এই চরম সত্য। পথে আস্তে আস্তেই ইন্দুর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। গ্রামে প্রবেশ করতেই একজন বৈদ্য তাদেরকে সাহায্য করে নিজের ঘরে আসার জন্য। আসুন আসুন আসুন, আপনারা আমাদেরকে চিনেন? জিজ্ঞেস করেছিল আয়েশা। তা কেন চিনব না? সম্রাট শাহানুরকে কে না চেনে? তার অত্যাচারে আমরা সকলেই জর্জরিত। আপনারা পালিয়ে এসেছেন? হ্যাঁ, কিন্তু কোনো চিন্তা নেই, আপনারা আমার ঘরে আশ্রয় নিতে পারেন। আজ 25 বছর ধরে এই ঘরটাকে আমি সযত্নে করে নিজের হাতে করে গড়ে তুলেছি বলে তিনি ওনার ঘরের ভেতরে মাটির নিচে লুকিয়ে থাকা একটা গোপন দরজা আবিষ্কার করান। বলেন, এই দরজা 5টি রাজ্য পেরিয়ে অন্য দেশে চলে যাবে। এই দরজার ভেতরে একবার প্রবেশ করলে তাকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ 5টি রাজ্যকে পার করতেই মাস 3 সময় লেগে যাবে। আমি এই কক্ষের ভেতরে লুকিয়ে রাখা ছোট্ট ছোট্ট ঘরগুলোকে দীর্ঘ 25 বছর ধরে তৈরি করেছি। গ্রামের প্রত্যেকটা মানুষকে আমি আমার ঘরের ভেতর দিয়ে অন্য দেশে নিয়ে যেতে চাই। আমি অন্যরকম রাজ্য নিয়ে যেতে চাই। সম্রাট শাহানুরের রাজ্যে যে বাস করবে সে মানুষ নয়, সম্রাট শাহানুরের হাতের দাস। ওরা সকলেই মিলে বৈদ্যকে অনেক অনেক পরিমাণে ধন্যবাদ জানায়। বৈদ্যের ওষুধে সুস্থ হয়ে ওঠে অসুস্থ ইন্দুর শরীরটা। কত বিক্ষত অবস্থা হয়ে গিয়েছিল তোমার মা, তবে আমার পথ্যে আশা করি তুমি সুস্থ হবে। যদি আমাকে নিজের পিতৃসম বলে মনে করো, তাহলে সমস্ত রকম লজ্জা বিসর্জন দিয়ে তোমার অনাবৃত আবরণে সেই শরীরটাকে আমায় দেখাও। দেখাও তোমার গোপন কুঞ্জ, না হলে যে আমি তোমার যন্ত্রণা উপশম করতে পারবো না, তোমাকে সঠিক পথ্যও জোগাড় করাতে পারবো না। রতন কুমার ইন্দুর ঘাড়ে হাত রাখে, মাথায় হাত বুলিয়ে বলে, ইন্দু, যা বলছেন তাই করো। এখানে তোমার কোনো ভয় নেই। তুমি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে কিন্তু আর অপেক্ষা করব না। আমরা মন্দিরে বিয়ে করে সংসার করব। ইন্দু, আমাদের সংসার হবে, আমাদের সন্তান হবে, আমাদের পরিবার হবে। ইন্দুর চোখে জল চলে আসে। অতটা পথ দৌড়ে আসায় ইন্দুর প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল, কিন্তু বৈদ্যের কাছে দিন 7 থাকার পরে সে সুস্থ। কিন্তু আয়েশা, এখন এই মুহূর্তে একটি উপায় আছে, এই সন্তানটাকেও বিসর্জন দিতে হবে, নচেত আমি এই কলঙ্কের বোঝা ঘাড়ে নিয়ে তোমার সাথে পালাতে পারবো না। আরমান, আমাকে না হলে আবার সেই যৌন ঘরেই রেখে দিয়ে এসো। আমি ওই দাসী হয়েই থাকতে চাই। সম্রাটের কলঙ্ক না হয় আমার গর্বে, কিন্তু আমি যদি এই সন্তানকে স্বীকার করি, না, তা হয় না। আমি এই বীজ কোথাও জন্ম দিতে চাই না। এই বীজে যে বিষবৃক্ষ তৈরি হবে, আবার আবার একটা সম্রাটের রক্ত সবসময় কথা বলে। আরমান, আমি আপনার কাছে একটু সাহায্য চাই। বৈদ্য বললেন, তোমাদের গোপন কথা আমি শুনেছি। আয়েশা, এদিকে এসো। হাতে একটা তাবিজ পরিয়ে দিয়ে তিনি বললেন, এই তাবিজ তোমার শরীরটাকে সুস্থ করবে, তোমাকেও সুস্থ করবে। তোমরা ইচ্ছে করলে আজই পালাতে পারো, যাত্রা পথ কিন্তু অনেকটাই দূর। সাহস আর দৃঢ়তা এবং ভালোবাসা মানুষকে সমস্ত রকম বাধা সরিয়ে দিয়ে এগোতে সাহায্য করে। ওরা সেই গোপন গহ্বরের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। চলতে চলতে অনেক মাস পরে ওরা এসে পৌঁছায় অজানা অচেনা একটি সুন্দর গ্রামে। এই গ্রামে এসে নিঃশ্বাস গ্রহণ করে আয়েশা। ইতিমধ্যেই তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। বৈদ্যের ওষুধে সে আবার কুমারীতে পরিণত হয়েছে। অন্যদিকে ইন্দু এবং রতন কুমার তারাও সুস্থ জীবনযাপন করছে। সবাই মিলে এদিকে এসো। কি হয়েছে, ডাকছো কেন? সবাইকে ডাকছি, তার একটি কারণ আছে। সবসময় তোমার এই মহিলা সমিতি আর কাজ, বিরক্ত হয়ে গিয়েছি, আর ভালো লাগে না। এমন করে বলতে নেই আমি না। তাছাড়া কি বলবো বলো তো, শুধু এই করে বেড়াচ্ছ। বাবা কোথায়? তোমার বাবা কাজে গিয়েছেন, ফিরতে দেরি হবে। আমি তাহলে এখন আসি। কোথায় চললে? আমার গুরুগৃহে যাওয়া আছে, সেখানে আমার পঠন পাঠন আছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার কথাটি শুনে যাও। কি কথা বলতে চাইছো? আমি বলছি, শুনলাম তোমাদের গুরুগৃহে নাকি মেয়েদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সম্রাটের দ্বারস্থ হওয়ার জন্যে, সেইখানে থাকার জন্যে কাজকর্ম শেখানো হচ্ছে। তা তুমিও কি তোমার নিজের শরীরটাকে সম্রাটের কাজে উপযুক্ত করার জন্যে? হ্যাঁ মা, আমিও ভেবেছি আমার অন্যান্য বন্ধু বান্ধবীদের মতো সম্রাটের দুয়ারে যদি কাজ করা যায়, তাহলে অল্প বয়স থেকে প্রচুর মাইনে পাওয়া যাবে, আর তোমার আর বাবার অবস্থাও কিছুটা ভালো হবে। না, আমরা যে অবস্থায় ভালো আছি, অনেক সুখে আছি আমি না। তোমাকে শুধু শুধু গুরুগৃহে থেকে সম্রাটের দ্বারে কাজ করার মতো কিছু শিখতে হবে না। ও কাজ বড্ড নোংরা। মা, সবসময় তোমার মুখে শব্দটা শুনি। কি নোংরা? সম্রাটের ঘর পরিষ্কার করা, না হলে রন্ধন প্রণালী
এ কাজ তো আমি পারি, ঘরেই করতে পারি। ছোটবেলা থেকে দেখেছি কতটা গরিবী আনার মধ্যে আমি বড় হয়েছি। আমাকে বিশেষভাবে পছন্দ হয়েছে আমার গুরু। উনি বলেছেন আমাকে নাকি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, এবং সেই প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে পারলেই সম্রাটের বিশেষ কক্ষে আমার স্থান হবে, এবং সেইখানে যেতে পারলে প্রচুর প্রচুর অর্থ। রাগের চোটে আয়েশা চর মারে তার মেয়ে আমিনার গালে, বলে, বিশেষ কক্ষ জানিস তার যন্ত্রণা কতটা? যেই সম্রাটের হাত থেকে তোকে বাঁচাবো বলে তোর বাবা আর আমি কত রকম সংগ্রাম করলাম। তোর তোর খুড়তুতো কাকু চিনিস রতন কুমারকে, আর তার বউ ইন্দু, ছেলেটাকে জন্ম দিয়েই মরে গেল মেয়েটা। তারা আমরা প্রত্যেকে জানি সম্রাট শাহানুরের চারিত্রিক গঠন, আর আজ তুই সেই সম্রাট শাহানুরের ছেলে হয়ে কাজ করতে চাস? তুমি সম্রাট শাহানুরকে চেনো মা? চিনবো না? আমার যে পরিচয় আছে রে একটা, যেটা কারোর সামনে কখনো প্রকাশ করা যায় না। যখন পালিয়ে এসেছিলাম তখন জানতাম না ধীরে ধীরে যে এই দেশ গ্রামেও ছড়িয়ে যাবে সম্রাট শাহানুরের রক্তবীজ। নাহলে কি আর পথেই সেই বীজ আমি নষ্ট করি? কথার মাঝখানে ঘরে এসে হাজির হয় আরমান। মেয়েকে এসে দু চোখের আড়াল করতে চায় না, বলে, কি ব্যাপার? মা মেয়েতে মিলে এখানে কি আলোচনা হচ্ছে? বাবা, মা আর তুমি দুইজনেই কি সম্রাট শাহানুরকে চেনো? আমায় তো কখনো বলনি। আমাকে তো সবসময় আলাদা করে মানুষ করেছো। গুরুগৃহে পড়াশোনা করতে দেবার জন্যও তোমাদের খুব একটা আগ্রহ ছিল না, কারণ সেখানে সম্রাটের প্রত্যেকটি রানীর সন্তানরা লেখাপড়া করে, গুরু শিক্ষা অর্জন করে, আর আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদেরকে বিশেষ প্রশিক্ষণে শিক্ষিত করা হয়। মাকে সেই বিশেষ প্রশিক্ষণের কথা বলতেই মা আমাকে আঘাত করেছে বাবা। আমি বুঝতে পারছি না তোমরা কি চরম সত্য আমার কাছে লুকোচ্ছ। এই প্রথম আরমান স্ত্রীর দিকে তাকায়। আয়েশার চোখে তখন ভরা জল। শরীরের ক্ষতের যন্ত্রণা আয়েশা কোনোদিন ভোলেনি। আজও তার দুই বক্ষ বিভাজিকার মাঝখানে ওই কেটে যাওয়া দাঁতটা আর দাঁতের ক্ষতটা মেলাতে পারেনি আরমান কোনো রকম ওষুধের বলেও, অথবা তার ভালোবাসা দিয়েও। না, তোমার মা যখন বলেছে তখন তোমাকে আর পাঠশালায় গিয়ে পড়াশোনা করতে হবে না। খুব শিগগিরই রতন কুমারের ছেলের সাথে তোমাকে আমি বিবাহ দেব, এবং আমরা প্রত্যেকে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করব। কতদিন বাবা? কতদিন? যতদিন সম্রাট শাহানুরের বীজ বেঁচে থাকবে ততদিন আমরা স্থায়ীভাবে নিঃশ্বাস নিতে পারবো না বাবা। আমাদের জীবনটাই হারেমের যৌন দাসী হিসাবে। কি বুঝিস তুই? আমি না, বলে আয়েশা। যে কথা তুমি বলতে চাও না সে কথা আমি বুঝতে পারি মা, আমি বুঝতে পারি। আমাদের সারা জীবনটাই যৌন দাসী হিসাবেই কাটবে। কোথায় গিয়ে পালাবো? আবার কোথাও না কোথাও গিয়ে এইখানেই এসে উপস্থিত হতে হবে আমাদের, যতদিন না পর্যন্ত এদের রক্তবীজের বংশ চিরদিনের জন্য ধ্বংস হচ্ছে। কিন্তু মা, এই বংশ কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। যে রক্তবীজ এরা পুঁতে দিয়ে যাচ্ছে সেটা পৃথিবী যত উন্নত হোক না কেন কোনোদিন কমবে না। কমবে না মেয়েদের দর, কমবে না তাদের দাসী রূপে গ্রহণ করার পুরুষ মানুষের সংখ্যা।